না, তেস্তুরি বাজার। তেস্তুরি বাজার বলে তেস্তুরি এটা। বাজার। পূর্ব তেস্তুরি বাজার। হ্যাঁ হ্যাঁ। বিরাট এরিয়া তো ওদের ওইটা, ওইটা তো বিরাট এরিয়া। জোবায়ের শুরু করব? করেন করেন যেই করেন। শুরু করেন। হুম। না, প্যারিস থেকে বলুক। বিনি, জোবায়ের, শুড আই স্টার্ট? জোবায়ের, শুরু করব? প্রোগ্রামটা কন্ট্রোল হয় প্যারিস থেকে। ও আচ্ছা। লাইভ শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদেরকে প্যারিসের জানালার 134তম পর্বে স্বাগতম। আজকে 31শে ডিসেম্বর। দেখতে দেখতে একটি বছর চলে গেল। আপনাদের সকলকে 2024 সালের জন্য অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দীর্ঘজীবী হবেন। আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছিলাম বাংলাদেশের 3জন কিংবদন্তি খেলোয়াড়, যারা বাংলার মাটি, বিদেশের মাটিতে তারা আমাদের জন্য যশ, সুনাম এবং খ্যাতি এনেছেন বহু বছর যাবত। তাদেরকে বাংলার মাটি কিংবা বিদেশের মাটি এখনো ভুলতে পারেনি এবং ভুলবেও না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা সাজিয়েছিলাম 3জনকে নিয়ে। একজন হকি জগতের শ্রেষ্ঠতম হকি প্লেয়ার আব্দুস সাদেক, এবং দ্বিতীয় জন ফুটবল প্লেয়ার, তিনিও একজন অত্যন্ত যশস্বী এবং খ্যাতিমান ফুটবল প্লেয়ার। ঢাকায় দীর্ঘদিন খেলেছেন, বিদেশে খেলেছেন। এবং আর একজন সৈয়দ আশরাফুল হক। আশরাফুল হক ক্রিকেটেও তিনি অত্যন্ত সুনাম, যশ, খ্যাতি অর্জন করেছেন এদেশের জন্য। এবং সব থেকে বড় কথা, তিনি খেলার জগৎ থেকে রিটায়ার করার পর তিনি খেলা জাতীয় যে প্রশাসন, সেই প্রশাসনে দেশে বিদেশে তিনি অত্যন্ত খ্যাতির সঙ্গে, যশের সঙ্গে, সুনামের সঙ্গে, সততার সঙ্গে তিনি এখনো কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে শেষ মুহূর্তে সৈয়দ আশরাফুল হক আমাদের সঙ্গে যোগদান করতে পারেননি। আমরা আশা করি আগামীতে কোনো একটি পর্বে আমরা আশরাফের সঙ্গে আরো কয়েকজনকে নিয়ে আমরা আরেকটি পর্ব আপনাদেরকে উপহার দেব। তবে সব থেকে বড় কথা যেটা, যে কারণে আমরা গৌরব বোধ করি, আমরা অহংকারী, যে এই 3জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং 3জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিকভাবে সুনাম এনেছেন। এবং তাদের খেলার নৈপুণ্য, তাদের যে ত্যাগ, তাদের যে তিতিক্ষা, সেই কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ব্লু হয়েছিলেন এবং তার পরবর্তীকালে তারা জাতীয় পর্যায়ে চলে যান। আমরা প্রথমেই আপনাদের সামনে আজকের অনুষ্ঠানে আমি উপস্থাপন করব আব্দুস সাদেক। সাদেক তার জীবনে, তার খেলার জন্য অনেক পদক তিনি পেয়েছেন। তিনি প্রায় 27 বছর পর, গত বছর অর্থাৎ যে বছরটি আজকে শেষ হতে যাচ্ছে, এই বছরের প্রথম দিকে তিনি একটি সম্মানজনক পদক পেয়েছেন।
যেটাকে বলা হয় শেখ কামাল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাওয়ার্ড 2023, এবং তার এই স্বীকৃতি এ যাবৎ 12 জন খেলোয়াড় কিংবা খেলোয়াড় সংগঠন তারা এটা পেয়েছেন, এবং তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকেই এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছিলেন। সাদেক একজন বহুমাত্রিক প্রতিভা সম্পন্ন খেলোয়াড়, যিনি শুধুমাত্র হকি নয়, তিনি ফুটবলও তার নৈপুণ্য দেখিয়েছেন, তিনি ক্রিকেটও দেখিয়েছেন, এবং একজন ভালো অ্যাথলেটিক। এবং তিনি পরবর্তীকালে আহ, এই ক্ষেত্রে তিনি কোচের দায়িত্ব পালন করেছেন। তাকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজার টু ডেভেলপ our backbone in the field of games and sports in general in Bangladesh. 1996 সালে সাদেক ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং সাদেক এমন একটি পরিবার থেকে এসছেন যে পরিবার খেলার প্রতি তাদের ঝোঁক সবসময় আছে, তাদেরই পৃষ্ঠপোষকতায় তিনি এই পর্যন্ত এসছেন। তার বাবা একজন বিখ্যাত আইনবিদ ছিলেন, তিনিও খেলার প্রতি তার একটা ঝোঁক ছিল, পৃষ্ঠপোষকতা করতেন, এবং তার ছোট ভাই আব্দুস সোবান, তারও সুনাম আছে এই ক্ষেত্রে। আমি তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন যে এটা আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তার থেকে আমরা যেটা আজকের এই রাত্রে ভালো হবে আমরা তার মুখ থেকেই শুনি যে সে কিভাবে এই সাদেক থেকে আব্দুস সাদেক হলো। সাদেক, এবার তোমার পালা। তুমি প্রাথমিকভাবে আমাদের এই অনুষ্ঠানটি আমরা দুভাগে ভাগ করি। প্রথম ভাগে সূচনা বক্তব্য, সেখানে তোমার বক্তব্য আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দিনগুলোর কথা। যদিও তুমি খেলার কারণে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকার কারণে তুমি অতটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে পারোনি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সব সময় তোমাকে টানে। নিশ্চয়ই তোমার মনে আছে সেই দিনগুলোর কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পড়তে, হলে যেতে, হলের পক্ষে খেলতে, সেই শিক্ষক, সেই বন্ধু বান্ধব, তাদের কথা। তুমি 1967 সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং 68 সালে তুমি মাস্টার্স করেছো, এবং গর্বের বিষয় তুমি সলিমুল্লাহ মুসলিম হলের একজন ছাত্র ছিলে। তো তোমার কাছ থেকেই আমরা জানতে চাই ওই দিনগুলোর কথা। সাদেক, এবার তোমার পালা। আসসালামু আলাইকুম। আব্দুল সাদেক। ধন্যবাদ। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ধন্যবাদ রকি ভাই। দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন বছরের অভিনন্দন এবং শুভেচ্ছাও জানাচ্ছি। আমার মনে হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অলরেডি নতুন বছর শুরু হয়ে গেছে, আমাদের আর কিছুক্ষণ পরে হবে। তো আপনি যেসব কথা বললেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, খেলার ব্যাপার নিয়ে, খেলার, হ্যাঁ, অনেক ব্যাপার আমি কতটুকু গুছিয়ে বলতে পারবো আই ডোন্ট নো। আর যেটা শেষে আপনি বললেন যে ঢাকা ইউনিভার্সিটির ক্লাস অনেক মিস করেছি, উইচ ইজ ভেরি ভেরি ট্রু। আমার মনে আছে যে বিশেষ করে মাস্টার্স যখন করি আমি 67-68-এ, তখন ওই পাকিস্তান হকি ক্যাম্প হচ্ছিল মারিতে, অলিম্পিকের আগে দিয়ে। তো লিটারালি আমি অনেক ক্লাস করতে পারিনি। তো আমার টিউটোরিয়াল টিচার ছিলেন ম্যাক্স স্যার, বিখ্যাত ম্যাক্স স্যার মুজাফর আহমদ চৌধুরী, যে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তো আমি পরীক্ষার আগে দিয়ে গেলাম যে স্যার আমার টিউটোরিয়াল স্যার আমি করতে পারিনি, আমার তো স্টুডেন্ট, আমাকে মার্কটা, ইউ আর মাই স্টুডেন্ট, আই হ্যাভ নেভার সিন ইউর ফেস,
ওকে তো আমি দেখিনি, আমি কেমনে মার্ক দেবো? আমি বলি, স্যার আমার এই দিস ইজ মাই সিচুয়েশন, আমি খেলার জন্য এখানে ছিলাম। বাট হি ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড হি ওয়াজ ভেরি নাইস। উনি আমাকে সামান্য কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে মার্ক দিয়ে দিয়েছিলেন। সো দ্যাট ওয়াজ মুজাফর আহমদ চৌধুরী, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের। এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট ওয়াজ এ ভেরি রিচ ডিপার্টমেন্ট। রকিব ভাই আপনি নিজেও জানেন যে সেই সেই সময়ে সেখানে আমাদের সময়ে জিল্লুর রহমান জিল্লুর রহমান চৌধুরী চৌধুরী না, জিল্লুর রহমান, হ্যাঁ, জিল্লুর রহমান খান। উনি তো কনস্টিটিউশন অফ পাকিস্তান লিখেছিলেন বই যে আর কি, হ্যাঁ। হেড অফ দি ডিপার্টমেন্ট ছিল আমাদের পলিটিক্যাল সায়েন্সের জিডব্লিউ চৌধুরী, সরি, জিডব্লিউ চৌধুরী। জিডব্লিউ জিডব্লিউ চৌধুরী চৌধুরী ছিলেন, জিডব্লিউ চৌধুরী সাহেব ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের হেড অফ দি হেড অফ ডিপার্টমেন্ট। দি ডিপার্টমেন্ট। তখন চেয়ারম্যান বলতো না, তখন হেড হেড অফ দি ডিপার্টমেন্ট বলতো। মনে পড়ে উনি চক ডাস্টার নিয়ে আস্তে আস্তে আনমনা ভাবে আমাদের ক্লাসে আসতেন। বাট ওয়ান্স হি স্টার্টেড দ্য ক্লাস হি ওয়াজ ওয়ান্ডারফুল, মানে স্পেল বাইন্ডিং, মানে এত সুন্দর পড়াতেন উনি। এরপরে আমাদের ছিলেন রাজ্জাক স্যার, জ্ঞান তাপস, যার নাম আমরা জ্ঞান তাপস বলি, রাজ্জাক স্যার। উনি পড়াতেন আমাদের। রাজ্জাক স্যারের কথা মনে আছে, আমাদের সায়েন্স অ্যানেক্স বিল্ডিং এ উনি আমাদের পড়াচ্ছেন প্রথম দিকে, প্রথম দিকেই। আমরা তো ইনফ্যাক্ট ঢাকা ইউনিভার্সিটি 3টি ক্যাম্পাসই ক্লাস করেছি, রকিব ভাই আপনি অবগত করেছেন। এই যে হ্যাঁ, পুরনো বিল্ডিং যেটা চাংখারপুলের কাছে, মেডিকেল কলেজের ওখানে, তারপর সায়েন্স অ্যানেক্স বিল্ডিং, আর 66-এর পরে আমরা নতুন ক্যাম্পাসে গেলাম। তো রাজ্জাক স্যার আমাদের পড়াচ্ছেন বেশ কিছুদিন, মাস দেড়েক পড়াচ্ছেন আমাদের। মাস দেড়েক পড়ানোর পর একদিন এসে আমাদের দিকে তাকিয়ে খুব হাসছেন, খুব হাসছেন। তারপর বলে কি যে, মাই ডিয়ার স্টুডেন্টস, what I have been teaching you for the last 1.5 months is not in your syllabus. What I will do now? সেই তারপর তো হাসি। উনি ওই ধরনের লোক ছিলেন। রাজ্জাক স্যারের পরে আমাদের ডিপার্টমেন্ট, ম্যাক্স স্যারের কথা তো বললাম, জিডব্লিউ চৌধুরীর কথা বললাম। ডক্টর হাসান জামান ছিলেন, ইসলামিক পলিটিক্যাল থটস। ইসলামিক তারপরে থট। রাশিদুজ্জামান ছিলেন, রাশিদুজ্জামান। তারপরে নাজমা চৌধুরী ছিলেন মহিলাদের মধ্যে টিচার। তারপরে এস এম আলী স্যার ছিলেন। কত সেই এরা এরা সব হেভি ওয়েটস, স্টল ওয়ার্ডস, তাই না ওই সময়কার। এবং অন্য অন্য ডিপার্টমেন্ট আমার মানে ইকোনমিক্সে যেমন নুরুল ইসলাম ছিলেন, রহমান সোবান ছিলেন, আবু আহমদ, ডক্টর মাহমুদ ছিলেন। তারপর বাংলায় মুনির চৌধুরী ছিলেন, ইংলিশে সাজ্জাদ হোসেন ছিলেন। মানে সে বিশ্ববিদ্যালয় আমার মনে 60s, ইট ওয়াজ অল প্লেস অফ অল হেভি ওয়েটস। যদিও আমি নিজে পার্সোনালি, আমি তো প্রথমেই বললাম যে আমি আই ওয়াজ নট এ ভেরি সিরিয়াস স্টুডেন্ট। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ওয়ান অফ দ্য রিজন যে আমাদের প্যারেন্টসদের একটা চাওয়া ছিল, আমাদের সময়কার, আমাদের যারা মিডল ক্লাস, যারা শহরে থাকতাম, আমাদের বাবা মাদের একটা চাহিদা ছিল যে ইউ হ্যাভ টু ডু ইউর মাস্টার্স, তোমার মাস্টার্স করতে হবে। হোয়াট ইউ, এরপরে তুমি কি করো না করো, ইউ মেক ইউর লাইফ, তুমি তোমার জীবন নিয়ে করো। ওই জন্যই আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। আমার আরো মনে আছে ইউনিভার্সিটির যখন আমি প্রথম যেদিন যাই, সায়েন্স অ্যানেক্স বিল্ডিং এর কাছে বোধহয় মানিক ভাই, পলিটিক্যাল মানিক ভাই যে আর কি, তো উনি, সাইফুদ্দিন মানিক, সাইফুদ্দিন মানিক, উনি সাইফুদ্দিন মানিক। হ্যাঁ জি জি, সাইফুদ্দিন মানিক। উনি আমাকে বললেন যে কি কি তুমি করো? আমি বললাম যে আমি ভর্তি হচ্ছি, এখানে ভর্তি হবো। বলে ডু ইউ নিড এনি হেল্প? আমি বললাম না, আমার হেল্প লাগবে না, আমার হয়ে গেছে ইকোনমিক্সে, আমি ভর্তি হব। ইকোনমিক্সে ভর্তি সব ঠিকঠাক। এরপরে দেখি যে আমার বন্ধু বান্ধব সব সব সোশ্যোলজিতে গেছে ওখানে। তো ওরা বলে এই আয় সোশ্যোলজিতে ভর্তি হও। আমি বললাম ঠিক আছে, সোশ্যোলজি যাবো। তখন আবার কামরুজ্জামান, আপনি চেনেন, বিখ্যাত বিখ্যাত আপনার সাংবাদিক, ওই আজীবন সাংবাদিকতা করে গেছেন হ্যাঁ হ্যাঁ, কামরুজ্জামান। ও কামরুজ্জামান। আমার সাথে, ও হ্যাঁ, আমার সাথে অরিজিনালি পড়তো। ফুটবল আর ক্রিকেট দুইটা খেলাই খেলতেন। উনি হ্যাঁ। বলেন তুমি প্লেয়ার মানুষ, তুমি কেন সোশ্যোলজিতে ভর্তি হবা? তুমি পলিটিক্যাল সায়েন্স আসো, বেস্ট ডিপার্টমেন্ট। হাফিজ ভাই খেলে, উনি খেলেন, চ্যাম্পিয়ন টিম পলিটিক্যাল সায়েন্স। তো ভর্তি হয়ে গেল পলিটিক্যাল সায়েন্স। তার মানে মেইন ফ্যাক্টরটা ছিল কিন্তু স্পোর্টস, তাই না? স্পোর্টসের জন্য পলিটিক্যাল হুম সায়েন্স। হুম। এই হলো আমাদের ভর্তির ইয়ে। তোমার ব্রিলিয়ান্ট,
ব্রিলিয়ান্ট অনেক ছাত্ররা হ্যাঁ তোমার স্পোর্টসম্যান ছিল। তুমি চিন্তা করো, আসাফুদ্দুল্লাহ, জি জি যিনি হ্যাঁ সুইমার, মানে সুইমিং এ চ্যাম্পিয়ন ছিল, ব্লু ছিল, সেই আসাফুদ্দুল্লাহ তোমার বাংলাদেশের দাপুটে সচিব হইল, সিএসপি। আর ওই আপনার ডক্টর ডক্টর অ্যাথলিট ছিল যে, রোড স্কলার, ডক্টর ও ফখরুদ্দিন, বুঝতে পারছি, ডক্টর ফখরুদ্দিন, ও ডক্টর ফখরুদ্দিন তোমার কেমিস্ট্রি। ইসে থাকে, আমেরিকায় থাকে। আমার এই প্যারিসে জানলার প্রোগ্রামে উনি জি জি আসছিল। হ্যাঁ, ও তো এখন রিটায়ার্ড করে বোধহয় আমার সাথে দেখা হয়েছিল কদিন আগে ঢাকায় হুম। আসছে। এবার যে মানে যেমন লেখাপড়া সেরকম খেলাধুলা, আর বট সুন্দর, হ্যান্ডসাম, টল। আরো ইউনিভার্সিটিতে আমাদের অ্যাথলিটদের মধ্যে যেমন ছিল, আলতাফ ভাই ছিল, এবার লং জাম্পে এবার চ্যাম্পিয়ন, সেই সময় ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন ছিল। হ্যাঁ, আলতাফ ছিল। আলতাফ ভাই ছিল আলতাফ তো মারা গেছে, ভালো হ্যাঁ মানুষ ছিল। হ্যাঁ, কম্পারেটিভলি সুন্দর লম্বা, ধানমন্ডিতে থাকতো। সুন্দর লম্বা ফিগার। কিন্তু আমি কিন্তু ইউনিভার্সিটি পাশ করে চলে আসার পরে যোগাযোগ আছে বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু কোনোদিন আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে যাইনি। আমি পাশ করে চলে আসার পরে, সেই 68-এর পরে। এবং আমি গিয়েছি আমার মেয়েকে নামানোর জন্য আর্টস বিল্ডিংয়ে গিয়েছি, মাঝে মাঝে আমার মেয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছে। আর গিয়েছি আমি সায়েন্স বিল্ডিংয়ে গিয়েছি, অনেক গিয়েছি, কারণ আমার ওয়াইফ, সেও ইউনিভার্সিটি শিক্ষকতা করেছে প্রায় 37 বছর। সুতরাং কার্জন হল এবং সায়েন্স বিল্ডিং আমি কোন অনেক অনেক। সাবজেক্টে, ও কোন বটানি, সাবজেক্টে ছিল তোমার ওয়াইফ? ও বটানি প্রফেসর ছিল। ও আচ্ছা। প্রফেসর ছিল, তো তাকে নামাতে গিয়েছি বা আনতে গিয়েছি মাঝে মাঝে, সেখানে যেতে হয়েছে আর কি এসে। তো এই হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আ- আর খেলাধুলার কথা যখন আসবে তখন খেলাধুলা নিয়ে বলা যাবে, আমার মনে হয় অনেক কথা খেলাধুলা। বলো, একটু বলো, একটু বলো, খেলাধুলা তো কয়েক তখন মিনিট বল। আমাদের, এই যে হলের কথা বললেন যে ইন্টার হল খেলা হতো, আমি তো ওই অ্যাটাচ স্টুডেন্ট ছিলাম, কিন্তু কিছুটা স্বাধীনতার জন্য, কিছুটা বন্ধু বান্ধব আড্ডা মারার জন্য হলে গেলাম, যে হলে থাকি কিছুদিন। তো রাশিদুজ্জামান, ডক্টর রাশিদুজ্জামান ছিল হাউস টিউটর। তো আমি গিয়ে বললাম, স্যার আমার একটা সিট দরকার, আমি হলে থাকবো। বলে সিট তো নাই। তা আমি বললাম, স্যার স্পোর্টসম্যান কোটায় তো আছে কিছু সিট শুনলাম। বলে, ইউ ডোন্ট লুক লাইক এ স্পোর্টসম্যান। কারণ ওই সময় আমরা তো ওই পায়জামা পাঞ্জাবি পড়তাম, একটু লেফটিস্ট টেফটিস্ট ভাব। তো আমি বললাম, না স্যার আমি খেলাধুলা করি। তো দিল উনি একটা সিট দিল আর কি। তো এসএ হলে আমরা বেশ কিছুদিন রইলাম, স্বাধীনভাবে রইলাম এসএ হলে। তোমাদের বাসা তো ছিল বকশীবাজার, না? না, বকশীবাজার আমার চাচার বাসা ছিল, আমাদের ছিল আর্মান্টুলার এখানে, ওল্ড টাউনে। ও আচ্ছা, তো ওইখানে হুম। ওইখানে থাকতো ওই আহ, কামাল কাদেররা। হ্যাঁ, কামাল কাদের থাকতো বকশীবাজার। ডক্টর নাজমুন হুম। নাহার আমার ফার্স্ট কাজিন, যে ডক্টর হ্যাঁ, ওর বড় বোন। আমি ওয়ার্ডে। চিনি এদের, হ্যাঁ এদের চিনি সবাইকে। আর ইউনিভার্সিটি যে বললাম যে লেখাপড়া করতাম না, ক্লাসে যেতাম, ক্লাসের মধ্যে যেমন ম্যাথ স্যার একবার আমাকে ধরলো, মোজাফর আহমদ চৌধুরী আমাকে ধরলো, আমার এক বন্ধুরে একই দিনে বেশ কড়াভাবে উনি লেখাপড়া করাতেন। উনি তো মোস্টলি সিভিল সার্ভিস এগুলি সাবজেক্ট দিয়ে, বাট পরীক্ষায় মার্ক দেওয়ার সময় কিন্তু হি ওয়াজ ভেরি লিবারাল খুব, যে আমাদের দেশের ছেলেরা যে লেখাপড়া করে এই তো বেশি, হায়ার স্টাডিজ দিয়ে। আমার বন্ধুকে কাজী দেলোয়ার হোসেন হলো আপনার এনবিআর এ ছিল। এনবিআর এর মেম্বার, হ্যাঁ এনবিআর এর হুম মেম্বার। হুম। ওকে বললো, রিটায়ার করছে। যে পড়েছেন, রুশো পড়েছেন, কনফেশনস? বলে জি স্যার। সোশ্যাল কন্ট্রাক্ট পড়েছেন? জি স্যার। বলে, এটা কার ট্রান্সলেশনটা পড়েছেন? আগে আপনি, এটা কিন্তু অবাক কাণ্ড, আগে অনেক টিচার কিন্তু আপনি আপনি করে বলতেন ছাত্রদের, রাজ্জাক স্যারও বলতেন, ম্যাক্স স্যারও বলতেন। তো ও ভুলে কনফিউজ করছে জিডিএইচ কোল না সিডিএইচ কোল আর কি। তো আসল ভাবে হয়তো সিডিএইচ কোল, ও বলে দিচ্ছে জিডিএইচ কোলের। বলে হোয়াট, একবার চিৎকার করে, হোয়াট, ইউ ক্যান কিল এ ম্যান, তুমি জিডিএইচ কোলকে সিডিএইচ কোল আপনি বলছেন?
এইবার চুপ করে থাকে, তারপর বলে কি, ইউনো, ইস্ট পাকিস্তান ইজ ফেমাস ফর জুট, ওদের জুট খুব বিখ্যাত, জুটের রোপ দড়ি হয় অনেক, টেক এ রোপ, এটা বুড়িগঙ্গায় যান অ্যান্ড প্লাঞ্জ। এক্স্যাক্টলি এইভাবে ওকে বললো। তারপরে কি কথা ইয়ে করতে করতে আমাকে বললো, পাকিস্তান কনস্টিটিউশন পড়ছেন? আমি বলি জি স্যার, পার্টলি। বলে পার্টলি, অবভিয়াসলি অবভিয়াস, হ্যাঁ পার্টলি। কি ম্যাট্রিক কোন ডিভিশনে পাস করছেন? তাই আমি বলি স্যার ফার্স্ট ডিভিশনে। বলে ইন্টারমিডিয়েট? আমি বলি স্যার কিছু মার্কের জন্য সেকেন্ড ডিভিশন। অবভিয়াসলি অবভিয়াসলি তা তো হবে, লম্বা তো হয়েছেন 6 ফুট, লেখাপড়া করেন না কেন, কনস্টিটিউশন পড়েননি কেন? তো এই ধরনের কথাবার্তা। আচ্ছা সাদেক, সাদেক আসবো তোমার কাছে আবার, ভালোই ভালোই লাগলো। হ্যাঁ, এবার আমরা একটু ফুটবলে যাই। প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে গোলাম সরোয়ার টিপু। গোলাম সরোয়ার টিপু, একে নিয়েও আমরা গর্ব করি। সে 1979 সালে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডি, অর্থাৎ এটা একটা ব্যতিক্রমী একটা সম্মান। এটা চিন্তা করা যায় না যে সে ঢাকা ইউনিভার্সিটিতে তার জীবনকাল হচ্ছে 65 থেকে 69, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটির থেকে তার বিচরণ সব থেকে বেশি ছিল খেলার মাঠে, স্টেডিয়াম, পল্টন ময়দান ইত্যাদি বিভিন্ন জায়গায়। এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লু ফুটবলে, এবং সে ছাত্র জীবন থেকেই শুরু করেছে খেলা, এবং ঢাকা লিগ, তারপরে ইস্ট পাকিস্তানে 1965 সাল থেকে সে ইস্ট পাকিস্তান টিমের পক্ষে খেলেছে 65 থেকে 70, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত। এবং টিপু পাকিস্তান ন্যাশনাল ফুটবল টিমে 1967 থেকে 69 খেলেছে পাকিস্তানের জন্য, অর্থাৎ তখনকার আমাদের ইস্ট পাকিস্তানের জন্য সে সম্মান এনেছে। এবং সে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তখন নাম করা ক্লাব, সেখানে সে 68 থেকে 70, আবার দেশ স্বাধীন হওয়ার পরে 75 থেকে 78। পরবর্তীকালে সে আবার যখন আবাহনী প্রতিষ্ঠিত হলো শেখ কামাল কর্তৃক, সেই আবাহনীতে সে যোগদান করলো 72, 73, 74, এবং আবাহনীর জন্য সে অনেক সুনাম আনলো। সে ঢাকা ইউনিভার্সিটি, কম্বাইন্ড ইউনিভার্সিটি 65 থেকে 70, এবং টিপু বাংলাদেশে যে বিভিন্ন চ্যাম্পিয়নশিপ লাভ, সেখানে তার ভূমিকা ছিল অন্যতম। 1979 সালে সে ফুটবল খেলা থেকে রিটায়ার করে, কিন্তু মাঠ ছাড়তে পারেনি। খেলার মাঠে সে আবার সক্রিয় হয়ে গেল 1980 সাল থেকে। তখন সে কোচিং কোর্স করলো, 87 সালে ইংল্যান্ড থেকে কোচিং করলো, তারপরে জার্মানিতে থেকে 96 সালে করলো, করে সে কোচিং করাচ্ছে, এবং বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের অন্তত পক্ষে 18টি ম্যাচে সে কোচিং করেছিল। আমরা টিপুর কাছ থেকে শুনি তার সেই যৌবনের কথা, ফুটবল প্লেয়ার। টিপু, এবার বলো তোমার কথা। সালাম আলাইকুম রকিব ভাই। প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাই, সাদেক ভাইকে সালাম জানাই, এবং প্যারিসা আলো এই অনুষ্ঠানে আমাকে যোগদান করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ রকিব ভাই। আমি সাদেক ভাইয়ের মতো এত মানে এত পড়াশোনায় এত ভালো ছিলাম না, আর খেলাধুলায় উনি তো মানে সব্যসাচী ক্রীড়াবিদ বলা যায়। উনি যেমন হকি তো চিন্তাই করা যায় না কোন লেভেলের প্লেয়ার ছিলেন। আমার দেখা তো বাংলাদেশ এই মাটিতে সবচেয়ে শ্রেষ্ঠ খেলোয়াড়।
তারপরে ফুটবল তো উনি আবাহনী যে বছর প্রথম আহ, আহ, খেলা শুরু করলো ঢাকায়, উনি আবাহনীর প্রথম ক্যাপ্টেন, ফুটবলের ক্যাপ্টেন ছিলেন। আবার আবাহনীর হকি অর্গানাইজ উনিই করেছেন। আর একটা উনিও কিন্তু লং জাম্প করতেন, খুব ভালো লং জাম্প করতেন। যাই হোক, আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা আমি খুব স্টুডেন্ট, খুব ভালো ছিলাম না আমি, মানে এই খেলার কারণেই আমার এডমিশন তখন। এই মানে এই জিনিসটা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, যে ব্রিলিয়ান্ট প্লেয়ারদের, মানে যে কোনো সেক্টরই হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক, ভালো প্লেয়ারদের ওই সিনিয়র প্লেয়াররা কিন্তু এইটা ডিপার্টমেন্টের থ্রুতে সিনিয়র প্লেয়াররা ইনসিস্ট করতেন। যেমন আমার ভর্তি হওয়ার ব্যাপারটা ছিল, আমি বরিশালে খেলতে চলে গেছি। এই তখন আপনি বুঝবেন যে ভাড়া খেলা যেটাকে বলে, হায়ারে খেলতে চলে গেছি। আমি বাসায় এসে শুনি কি দুই হাফিজ ভাই, আমাদের এই যে মেজর হাফিজ ভাই, উনি হলেন এফএস হলেন, আর আলী হাফিজ ভাই ছিলেন একজন এসএম হলেন। এখন আমাকে তারা দুজনই আমাকে, একজন নেবে আমাকে এফএস হলে, একজন নেবে আমাকে এসএম হলে। এসএম হলে। হাফিজ ভাই, যেহেতু হাফিজ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা বেটার ছিল, হাফিজ ভাইয়ের কথা অনুসারে আমি এফএস হলে অ্যাটাচ হলাম আর সোশ্যোলজিতে ভর্তি হলাম। সোশ্যোলজি স্যার আমাকে, রঙ্গলাল সেন, উনি আমাকে খুব স্নেহ করতেন। আর আহমেদ স্যার, স্যার উনি খুব ভালো, নাকি স্যার। তারপরে একজন ডাচ একজন ছিলেন, নামটা আমি ভুলে গেছি, বোধহয় হেনট্রিক বা এরকম জাতীয় একটা নাম ছিল, ফর্সা মতো, খুব লম্বা, একটা ছোট্ট একটা মিনি লাল রঙের মরিস মাইনর একটা বোধহয় চালাতেন উনি। উনি ওই তো অল্প কিছুদিন ছিলেন উনি। নাকি স্যার ছিলেন। তো ওনারা আমার খুব স্নেহ করতেন। ইয়ে তো আমাকে, রঙ্গলাল স্যার তো আমাকে, এই বড় প্লেয়ার, বড় না প্লেয়ার না, সাদিক ভাই তো ক্যাম্পে, যে পাকিস্তানে যে ক্যাম্পের কারণে অনেক হায়ারে খেলতে চলে যেতাম, রিকোয়েস্ট রাখতে যে বাইরে চলে যেতাম, দেখা যেত আমি ক্লাস মিস করছি। এনিওয়ে, ইউনিভার্সিটি লাইফটা খুব ভালোই ছিল। আপনি যেটা ওই আলাপ, অনুষ্ঠান শুরুর আগে যেটা আমরা আলাপ করতেছিলাম, যে ওই সময় যে ব্যাপারটা ছিল, আমার ক্লাসমেট ছিল নীলুফার ইয়াসমিন খানা, তার ওয়াইফ খুব খুব ভালো। সাবিনা ইয়াসমিনের বড় বোন। তারপরে রাশেদ খান মেননের ওয়াইফ, তখন বোধহয় বিয়ে হয় নাই বোধহয়, ক্যারেক্টার অ্যাক্টর ছিলেন উনি, তখন তো খুব পপুলার ছিলেন একদিকে। তার মেয়েও খুব ভালো গান গাইতো, পল্লী গীতি বিশেষ করে। জি, কাজী সুরাইয়া বোধহয় নাম ছিল ওর। যাক, এরা তো এদের আসতো যে আমরা ক্লাসে ঢুকে পড়তো স্যারের সঙ্গে, যে যখনই যে ক্লাস নিত তার সঙ্গে তারা এসে পড়তো, তাদের জন্য রিজার্ভ থাকতো দুইটা বেঞ্চ সামনের দিকে। ওটা একটা সময় গেছে, এখন তো ওগুলি তো চিন্তাই করা যায় না। তো আমার যে আসলে এই কোনোভাবে যে লম্বায় তো আমি সাদিক ভাইয়ের মতো না, অত লম্বাও না, আর চেহারা শুনে অত সুন্দর না। পা দুইটা ভালো ছিল, যেই কারণে যে আপনি আজকে আমাকে আপনার অনুষ্ঠানে ইনভাইট করছেন। পা দুইটা ভালো মানে দেখতে দেখতে ভালো না, মানে ভালো লাথি লাথি দিতে পারতাম, এই কারণে আপনি আজকে আমাকে ডাকছেন, সেই জন্য আপনাকে আবার ধন্যবাদ। তো ওই সময় ইউনিভার্সিটি লাইফে একদিন আমি, আমার হাত ভেঙে গেছিল একটা, মানে খেলা খেলতে যে বাম হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল। অনেকদিন ক্লাস মিস করছি, মানে কন্টিনিউসলি প্রায় বোধহয় মাসখানেকের মতো ক্লাস যায়নি। তারপরে ওই যে আপনার সাবসিডি, মানে প্রমোশনের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার হলো, তো পরীক্ষার সময় আমার জানি কি হিসাব বললো, আমার ইমদাদ বলে আমার ক্লাসমেট ছিল, আমার সঙ্গে খুব ফ্রেন্ডশিপ ছিল। ও আমার বাসা ছিল ফার্মগেট, তো ইউনিভার্সিটি তখন সাইকেল দিয়ে আসলো 5-7 মিনিট লাগতো। আইসা আমার বললো, টিপো এই যে তো তোমার পরীক্ষা তো দিতে হবে, তো বাম হাত পাশে ডাইন হাত দিয়ে কোনোভাবে পরীক্ষাটা দাও। তারপরে গেলাম, তো যাওয়ার পরে রঙ্গল হোসেন আমাকে, স্যার আমাকে এত সুন্দরভাবে একসেপ্ট করলেন উনি। মানে অন্য হলে তো হয়তো আমাকে পরীক্ষা দিতেই দিত না, উনি বললেন যে আসো আসো, কি হয়েছে তোমার, কি হাতে কি হলো, এই সেই। আমাকে ওই ডিপার্টমেন্টের খেলায় আমি অনেক গোল করতাম। তো এই আমার ক্লাসমেট ছিল ওয়াহিদুজ্জামান সাহেবের ছেলে আলিমুজ্জামান, ও আমার ক্লাসমেট ছিল। ও আবার তখন অবজারভারে ফ্রিল্যান্সিং বোধ ইয়ে করতো আর কি, সাংবাদিকতা করতো, এই প্রতিদিনই হয়তো স্পোর্টস এর বসে কিছু কিছু লিখতো লিখতো আর কি। তা আমি তখন ওয়াসিম, ওই, ওয়াসিম, ওর জি, নাম হলো ওয়াসিম। ডাকনাম ওয়াসিম ওর হইতে নাম পারে, হলো আলিমুজ্জামান আমরা ওয়াসিম জানতাম। আলিমুজ্জামান। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। কালো মতো বেশ, আবার খুব স্মার্ট ছিল, খুব স্মার্ট ছেলে ছিল। যাই হোক, ইংরে ইংরেজি খবর পড়তো, ইংরেজি খবর পড়তো, রাইট। ইংরেজি খবর পড়তো। হ্যাঁ, ওই সময় কিন্তু আমাদের ডিপার্টমেন্টে যখন ছিল তখন বোধহয় পড়ে নাই, একটু পরে পড়ছে বোধহয়, বাইরে যেয়ে তারপরে বোধহয় পড়ছে। যাই হোক, ওই যে ডিপার্টমেন্টের খেলায় আমি অনেক গোল করতাম। তো ডিপার্টমেন্টের খেলায় একদিন আমি
ডাবল হ্যাটট্রিক করছে 6 গোল, টিপু স্কোর 6 গোল। লেখা ওই যে ডিপার্টমেন্টের সামনে যে ইয়ে থাকতো নোটিশ বোর্ডটা, ওইটার মধ্যে লাগাই রাখছে। স্যার বলতো যে খেলার মাঠে 6 গোল করে ক্লাসে তো কিছুই করতে পারো না। এরকম একটা স্যার খুব, রঙ্গল হোসেন খুব আমার স্নেহ করতেন, আদর করতেন, এই কারণে আর কি মানে ক্লাস করতে, ওই ওনার ক্লাস কোনো সময় আমি মিস করতাম না। এনিওয়ে, তারপরে তো ঢাকার মাঠে আমি আসলে রকিব ভাই, আমি মানে খুব অল্প বয়সেই খেলা শুরু করছি। বিজি প্রেসে প্রথম খেললাম। তারপরে আমি প্রথম 5 বছর কিন্তু 5 বার ক্লাব চেঞ্জ করছি। বিজি প্রেস থেকে গেলাম ওয়ারিতে, ওয়ারি থেকে গেলাম রহমতগঞ্জে, রহমতগঞ্জ থেকে গেলাম ভিক্টোরিয়াতে, ভিক্টোরিয়া থেকে মহাডানে গেলাম। সাদেক ভাই কি ভিক্টোরিয়াতে আমার সঙ্গে, ভিক্টোরিয়া আপনি ছিলেন না 67-এ? হ্যাঁ হ্যাঁ, বিক্রিতে ছিলাম। হ্যাঁ, 67-এ সাদেক ভাই আমার আবার টিমমেট ছিলেন ওই সময়। আর সবচেয়ে বড় জিনিস হলো কম্বাইন্ড ইউনিভার্সিটির ক্যাপ্টেন ছিলেন কিন্তু সাদেক ভাই। সাদেক ভাই থেকে সিনিয়র ছিলেন হাফিজ ভাই, পিন্টু ভাই, এই যে সাইদুর মানে পাঁচপাত্তু, হ্যাঁ, তারপরে প্রতাপ দা তো ওই সময় আমাদের সঙ্গে ওই টুকটাক করে নাই, কিন্তু সাদেক ভাই কিন্তু জুনিয়র হইলেও ওই সবার থেকে মানে ওই উনিও কিন্তু হি ওয়াজ নমিনেটেড ক্যাপ্টেন। ওনার লিডারশিপে আমরা ওয়েস্ট পাকিস্তান ট্যুর করলাম, এবং খুব ভালো ট্যুর ছিল ওটা সাদেক ভাই, খুব এনজয়েবল ট্যুর ট্যুর ছিল। আমরা খুব এনজয় করছি, আর ওইখানে আমরা ডমিনেটও করছি, সবগুলি খেলাই খুব ভালো খেলছি। খেলায় আর ইস্ট পাকিস্তান, হ্যাঁ ওই ওই খেলায় রকিব ভাই একটু ইন্টারফেয়ার করবো। হ্যাঁ, করো প্লিজ। ওই আমরা যে কম্বাইন্ড ইউনিভার্সিটি টিম নিয়ে গেলাম ওয়েস্ট পাকিস্তানে, ওই টিমটা তো অল অল ইস্ট পাকিস্তান, তো সব ইউনিভার্সিটি কিছু প্লেয়ার নিতে হয়েছে, যেমন রাজশাহী ইউনিভার্সিটি, ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। আমাদের কিছু প্লেয়ার বাদ যায়। তো আমি টিমের ক্যাপ্টেন, তো আমাদের যে সাইদুর ছিল, যে পাঁচপাত্তু বলতো, যে পাঁচপাত্তু এসে বলে, সাদেক আমি টিমে আছি। তা আমি বলি যে না, আপনি তো চান্স পাননি। তো বলে আমি না গেলে প্লেন যাবে না, বরিশালের কথা তো, প্লেন যাবে না, ব্যবস্থা করো। তা আমি মোস্তফা স্যারে গিয়ে বললাম যে স্যার এই ব্যাপার, টিম তো এই অবস্থা, সে তো বলতেছে, থ্রেট করতেছে। পরে যেভাবে হোক একটা অন্য ইউনিভার্সিটির ছেলেকে বাদ দিয়ে সাইদুরকে নিয়ে গেলাম আমরা। তো যাওয়ার পরে আমরা পাঁচপাট্টু বলো, পাঁচপাট্টু বলো, পাঁচপাত্তু, তাহলে পাঁচপাত্তু, তাহলে ওই প্রজন্ম পাঁচপাত্তু। চিনতে পারবে। হ্যাঁ। তো পাঁচপাত্তু আমরা গিয়ে লাহোরে প্রথম ম্যাচ খেললাম লাহোরে। তো আমরা পাঁচপাত্তু সকালবেলা এসে আমার সাথে আমাকে আসে নামাতে হবে। আমাকে আপনার, আমি কোথায় নামাবো, আমি তো নামাইতে পারবো না, আপনারা থাকেন এখানে, ঘুরেন ফিরেন আসছেন এখানে। তো আমি বলেছি, পরে দেখলাম যে আমাদের রাইট আউট একটা অন্য ইউনিভার্সিটির প্লেয়ার নামাইতে হবে, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভালো প্লেয়ার নাই। তাই আমি বললাম, আপনার রাইট আউট খেলতে পারবেন? বলে হ্যাঁ আমি খেলবো। এমন সে এগ্রিকালচার ইউনিভার্সিটি ছিল বোধহয়। একটা গোল করে ফেললো সে। গোল করে ফেলার পরে তা আমি বললাম যে পরের ম্যাচ গেলে কিন্তু আপনার খেলতে হবে। বললেন আমি আর খেলবো না, আমার খেলা শেষ। তো দিস ওয়াজ পাসপাত্তু। না, আর টিপু যেটা বললো যে আমার কথা, না, টিপু ওয়াজ বাই ফার ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেফট আউট আমরা যা দেখছি আর কি, পাকিস্তান আমলে সেই সময় আর কি। অলদো আমার মতো টল না, বাট ওর যে শরীর, তার যে শরীরের শক্তি, ড্যাশিং। তুমি আমার, ডু ইউ রিমেম্বার, তুমি হেড করতে গিয়ে আমার নাক ব্যাকা করে দিছো। আমার এটা এই টিপুর সাথে আমি কত জায়গায় খেলছি, ইউনিভার্সিটি টিমে খেলছি, ডিস্ট্রিক্টে তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট, কুমিল্লা ডিস্ট্রিক্টের পরে খেলছি, আবার ইয়েতে খেলছি টিপুর সাথে। He was কম্বাইন্ড a great, কম্বাইন্ড তোমার ইউনিভার্সিটিতে কাম খেললাম। তোমার কামাই তো ভালো ছিল তাহলে সাদেক। না, আমি কোনোদিন টাকার জন্য খেলিনি রকিব ভাই। না, তুমি তুমি ফুটবল খেলতে, তুমি হকি খেলতে, তোমার তো আয় রোজগার ভালো হওয়ার কথা। না না, হকির জন্য জীবনে এক পয়সাও পাইনি, চাইও নেই, চিন্তাও করিনি। ফুটবল আমি খেলতাম না, কারণ আমার টার্গেট ছিল যে পাকিস্তান হকি টিমে চান্স পাইতে হবে, একটা বাঙালি পাকিস্তান খেলতে হবে। কিন্তু আমার জোর করে রঞ্জিত দার যে গোলকিপার ছিল, সে আমাদের ইস্ট পাকিস্তান হকি টিমে আমাদের সাথে ট্যুর করতো হুম। গোলকিপার হিসেবে। সেই হয়তো করাচি বা লায়ালপুর বা পেশোয়ার, ওইখানে গিয়ে সাদেক তুমি ফুটবল খেলো, সাদেক তুমি ফুটবল খেলো। আমি বললাম, রঞ্জিত আমার ফুটবল আমার খেলতে মানা করছে, ইনজিওর্ড হয়ে যাব, খেলতে মানা করছে। বলে না না, ইনজিওর্ড আমার, তুমি আজ স্পোর্টিংয়ে খেলো। তুমি, কারণ আমাদের তখন ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেটা একটাই স্টেডিয়ামে ওই 6 মাস হুম। হতো ফুটবল, 3 মাস ক্রিকেট, 3 মাস হকি।
তো বলে 3 মাস হকি খেলে তুমি কি করবা, তুমি ফুটবলটাও খেলো। তো আমি আজ স্পোর্টিং এর রঞ্জিত দা জোর করে খেলাইলো 65-এ। এরপরেই তো 66-67-এ ভিক্টোরিয়াতে চলে গেলাম। তো রঞ্জিত দা কোনো টাকা পয়সার প্রশ্ন নাই, কিছু নেই। আমি ওয়েস্ট পাকিস্তানে যাব, প্লেনে এয়ারপোর্টে গেছি, রঞ্জিত দা আসছে, আইসা আমার হাতে 500 টাকা, সাদেক এটা নিয়ে যাও। আমি বলি কেন? না, নাও না, এটা টাকাটা নিয়ে যাও। তো দিস, হ্যাঁ। এরপরে ভিক্টোরিয়া যখন যাই, আমি আর সাবের, আমাদের আরেক বন্ধু, আরেক গ্রেট প্লেয়ার, ও ইব্রাহিম সাইবার। ফুটবল, ক্রিকেট, হ্যাঁ, বাস্কেটবল সবগুলি খেলা খেলতো। ইজ নো মোর দেয়ার। আমার ডিপার্টমেন্টই পড়তো, পলিটিক্যাল সায়েন্সে। সাবের আর আমি ভিক্টোরিয়াতে খেলবো। কোচি ভাই তখন টিম ইয়ে করতেছে, টিপু তো ছিল। সাবের মারা গেছে না? সাবের হ্যাঁ, সাবের মারা মারা গেছে। গেছে না? হ্যাঁ, মারা গেছে, জি জি মারা গেছে। জি। সাবের হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোমার সাদেক জিডব্লিউ চৌধুরী স্যারের আহ, Actually, আহ, ফুয়াতো ভাই ছিল। রোকে ওই রোকেয়া বেগম, রোকেয়ার ফ্যামিলির ছেলে কিন্তু আবার। রোকেয়া, ওই তো, ওই বেগম রোকেয়া ছিল ওদের ফুপু। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ভিক্টোরিয়া ক্লাবে যখন খেলবো, তখন কোচি ভাই যে টিম অর্গানাইজ করতেছে, বলে বলে, সাদেক বলো তোমাদের কত টাকা দিতে হবে। তো আমি তো মোস্ট এম্বারাস, আমি কেমনি করে বলবো টাকা দিতে হবে, কত টাকা দিতে হবে কি। তো আমি বললাম না, কোচি ভাই গেলে আমি বলতে পারবো না। তো বলে না, তোমার বলতে হবে, বলো। তো লিখে নিতে হবে, তো আমাদের এটা তো বাজেটের ব্যাপার আছে। আমি আর সাহেবের দুইজন আমরা চলে গেলাম লজ্জায় আর কি। তো আবার একদিন দেখা হয়েছে, বলো যাই কত টাকা দিতে হবে তোমার। তো এই ছিল অবস্থা। বাট এরপরে 69-এ আমি যখন দিলখুশাতে খেললাম, দিস ওয়াজ দ্য বেস্ট টিম ওই সময়ে। সে ওমর, গফুর, মুসা চ্যাম্পিয়ন টিম করে, বাট তারা রানার আপ হয়েছিল। ওই সময় হাক্কা ছিল যে আর কি টিমের মালিক, সে 10,000 টাকা পাঠাই দিয়েছিল ওই সময়। তো অনেক টাকা। ওরে অনেক সিক্সটি বাবা, টাকা। বিশাল টাকা। নাইনে 10,000 টাকা, এটা অলমোস্ট একটা সেকেন্ড। তোমার, শোনো, তোমাকে আরেকটা বলি আমি। তোমার পিন্টু কিন্তু আমার রুমমেট ছিল আচ্ছা। জগন্নাথ কলেজ হোস্টেলে। তারপরে কিছুদিন পরে মারি আইসা হ্যাঁ আমাদের রুমমেট হইল। এই যে পিন্টু এমন দুষ্টু ছেলে। হ্যাঁ আইএ আমরা দুইজনই আইএ পড়ি। আমরা আইএ ফাইনাল পরীক্ষা দেব। ওই বেটা বলে কি জানো? সে বলে, রুমমেট শোনেন, ওই নারায়ণগঞ্জে রকেটে খুব ভালো খাওয়ায়, চলেন ওইখানে যাই। আমি বলি, আমাদের তো পরীক্ষা। বলে, আর পরীক্ষা জীবনে পাওয়া যাবে, চলেন আমরা ওই খাইয়ে আসি রকেটে, হিলসা, ওই যে স্মোক হিলসা। এই ব্যাটারে আমি 10 বছর আগেও কইছি যে, বেটা তুই আমার জীবনের একটা বছর নষ্ট করছিস। আচ্ছা, ও কি সুস্থ আছে? পিন্টু কি সুস্থ আছে? না, না, পিন্টু ভাই খুব খুব বেশি সুস্থ না, বাট চলাফেরা করতে পারে। যেমন আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট বোধহয় এখন আছে জহির ভাই, আছে ইজ বেডরিডেন মোটামুটি। জহির ভাই, হ্যাঁ। জহির ভাই, বশির জহির ভাই ভাইও, পরে বোধহয় দুইজন, পিন্টু ভাই এক, কামরুজ্জামান ভাই। আমরা বশির ভাইও উম, আছে, বশির ভাই। বসে ভাই, বসে ভাই আছে, পিন- রাইট। পিন্টুর বাড়ি ছিল নওগাঁ। না না, বশির নওগাঁ, পিন্টু, কিন্তু উনি সেটেল না, ছিলেন বরিশালে। বরিশাল, বরিশাল। অরিজিনাল বাড়ি বরিশাল, কিন্তু ইসে মানে বরিশালে সেটেল করছে, কিন্তু না না, অরিজিনাল বাড়ি অরিজিনাল বাড়ি নওগাঁ। হলো নওগাঁ। বরিশাল, তার বাবা ডাক্তার ছিলেন তো। হ্যাঁ হ্যাঁ, তার বাবা ডাক্তার ছিল। ডাক্তার ছিলেন, বরিশালে ওই বড় হয়েছে আর কি, পড়াশোনা করছে বরিশাল। উম, রাইট। আচ্ছা টিপু, বলো তো, টিপু তোমার কাহিনী আর একটু বলো, তারপরে আমরা সেকেন্ড ফেজে চলে যাব। না, ওই তো ওইভাবে আর কি ইউনিভার্সিটি ইয়েটা কাটলো। তারপরে আপনি যেভাবে বলছেন যে পরেই আমি ওই যে ন্যাশনাল টিমে, পাকিস্তান ন্যাশনাল টিমে খেলার সুবাদে তো ঢাকা মোহামেডানে খেললাম। তারপরে তো এর মধ্যে স্বাধীনতার যুদ্ধ হয়ে গেল। তারপরে আবানি মানে অর্গানাইজ করলো শেখ কামাল, আবানি। আমি পরের 2 বছর আমি ক্যাপ্টেন্সি করছি। এবং প্রথম 74-এ যখন আবাহনী চ্যাম্পিয়ন হয়, সে বছর আমি ক্যাপ্টেন ছিলাম। তো এই তারপরে আমি যখন আবার মোহামেডানে ব্যাক করে আসলাম, আসার পরে 75 থেকে 78 পর্যন্ত লিগে খেললাম। 78-এর লাস্ট খেলার পরে 79-এ জানুয়ারি মাসে ইয়ে, ওই মুক্তিযোদ্ধা সংসদ ক্রিকেট ফুটবল টিমটা গঠিত হবে। এইটার
মানে ফান্ড রেজিং একটা ইয়ে করার জন্য কলকাতা মোহামেডানকে নিয়ে আসলো। 3টা ম্যাচ হয়েছিল ঢাকায়। প্রথম ম্যাচটা ছিল ঢাকা মোহামেডানের এগেনস্টে, দ্বিতীয় ম্যাচটা ছিল আবাহনীর এগেনস্টে, থার্ড ম্যাচটা ছিল হলো আহ, আহ, ঢাকা 11-এর এগেনস্টে। তো আমি ওই প্রথম ম্যাচেই কলকাতা মোহামেডানের এগেনস্টে ঢাকা মোহামেডানের পক্ষে ফেয়ারওয়েল ম্যাচটা খেললাম। তো এটা হলো 79-এর ওই যে জানুয়ারি মাসে। 80-তে আমি মোহামেডানের কোচ হইলাম এবং ওই বছরই আমি ইয়েতে ইংল্যান্ডে এফএ কোর্স করতে গেলাম। এরপরে তো কোচিং লাইফেই ছিলাম, কোচিং এর ভিতরেই সম্পৃক্ত ছিলাম। ন্যাশনাল টিমে 18 বছর ডিফারেন্ট সময় আর কি বয়স ভিত্তিক ন্যাশনাল দল, ন্যাশনাল টিম এই দলগুলির কোচিং করেছি। এই তো ফুটবল মানে এনজয় করছি আর কি। যতদিন খেলাধুলার ভিতরে থাকলে এনজয় করা যায়, যদি নাকি ওই সাথী সাথীদের সঙ্গে ভালো ইয়ে পাওয়া যায়। তো কোচিং এ তো আপনার আহ, ইয়েটা হলো যে টিম খারাপ করলে দোষটা আসে কোচের উপরে। এই নিয়েই চলছে আর কি, অনেকদিন কোচিং করছি। মানে 80 থেকে 2008 সাল পর্যন্ত আমি কোচিং এই ছিলাম, ফুটবল কোচিং। অন্য কোনো কোচিং ও ফুটবলের সঙ্গেই ছিলাম। 2008 সালে ওই শারীরিক কারণে আর কি চোখে একটু প্রবলেম হলো আমার, ওই অপারেশন করতে হলো। পরে ডাক্তার বললো যে একটু রোদ্র আপনার সহ্য হবে না, রোদ্রটা অ্যাভয়েড করার জন্য আপনার কোচিংটা এখন অ্যাভয়েড করতে হবে। এই আর কি 2008 সালের পরে আর কোচিং করি। এই ছিল অবস্থা। আচ্ছা, তোমার কাছে আবার আসবো জি এবং দ্বিতীয় পর্যায়ে আবার তোমাকে কিছু প্রশ্ন করব। জি সাদেক, তোমার কাছে আসবো মিনিট খানেকের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের পর্বের প্রথম পর্যায়ে আমরা এখানে শেষ করলাম। আমরা দ্বিতীয় পর্যায়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আপনারা বিগত 3 বছর যাবৎ আমাদের এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে আপনারা দেখছেন, আপনারা গঠনমূলক সমালোচনা করছেন, পৃষ্ঠপোষকতা করছেন এবং করছেন বলেই আমরা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছি। তবে সব থেকে বড় কথা যেটা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার ছাত্র ছিলাম, ছাত্রী ছিলাম, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি। বাংলাদেশ পাকিস্তান থেকে এদেশের যত কিছু অর্জন, যত কিছু আমাদের অবদান এই দেশের, সবকিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পর্শ। এদের এই গভীরতা, এদের যে অনুভূতি, এটা না থাকলে হয়তো আমরা স্বাধীনতা পেতাম না, বাংলায় কথা বলতে পারতাম না। আমরা ভাগ্যবান যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এরকম অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ডক্টর ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন। বঙ্গবন্ধু ও সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন। এটা আমাদের জন্য অহমিকা যে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের অ্যালামনাইরা আছেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনছেন। এবং প্রিয় দর্শকবৃন্দ, খেলার মাঠেও যে আমাদের যে গৌরব, তেমনি দুজনকে আজকে আমরা আপনাদের সামনে এনেছিলাম। আর একজনকে আনতে পারিনি, আসার কথা ছিল, বলেছি কারণ আপনাদেরকে। তবে আমাদের এ কথা অবশ্যই বলতে হবে যে প্যারিসে থেকে আবু জুবায়ের, যিনি ওখানে পড়াশোনা করার ফাঁকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সুনাম, এর যে ধারাবাহিকতা, এটাকে সমুন্নত রাখার জন্য তিনি যে ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আবার আমরা দ্বিতীয় পর্যায়ে সাদেকের কাছ থেকে শুনতে চাই যে কথা, সে কথা হলো, সাদেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার খেলার মাঠের অভিজ্ঞতাটা বলেছে, কিন্তু দর্শকরা অনেকেই জানতে চায় যে যারা খেলাধুলা করেন মাঠে, বিদেশে এরকম অনেক উদাহরণ আছে, তাদের ব্যক্তিগত জীবনের কিন্তু অনেক ঘটনা
ওই ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেখানে পড়াশোনা করেছে সেইখানকার সম্পৃক্ততা থেকে থাকে। সাদেকের এমনি কোনো সুমধুরতা, এমনি কোনো অনুভূতির সেই ইতিহাস আমাদের সঙ্গে আজকে শেয়ার করবে কিনা। সাদেক, এবার তোমার পালা। রকিব ভাই, আপনি তো জানেন যে আপনি বা আমরা যে সময় লেখাপড়া করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, ওই সময় ছাত্র ছাত্রীদের মধ্যে যে মেলামেশাটা কতটুকু রেস্ট্রিক্টেড ছিল সেই সময়, যে ইভেন ক্লাসরুমে যখন আমরা যেতাম, আমরা যাওয়ার আগে দেখা যেত মেয়েরা ওই ওই ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, টিচার যেত, টিচারের সাথে সাথে তারা যেত শুধু, এবং আমাদের সাথে মেয়েদের কথাবার্তা আমার মনে হয় খুবই কম, প্রয়োজন ছাড়া। এবং আপনি আপনি সব সম্পর্ক ছাত্র ছাত্রীদের, এখন তো দেখি ছেলেমেয়েরা সব তুই তুই ইয়ে টিয়ে যা চলে। আমাদের ওই সময় এমনও দেখা গেছে বহু ছেলে বলছে যে ওই মেয়েটাকে দেখি তো, কালকে একটু কথা বলবো, হ্যাঁ দেখি মেয়েটার সাথে কথা বলা যায় কিনা। তো এইভাবে কালকে কালকে করে করে দেখা যাচ্ছে 4 বছর পার হয়ে গেছে, ইউনিভার্সিটি লাইফ শেষ, কথা আর বলা হয় না। তো ইউনিভার্সিটি আমার ব্যক্তিগতভাবে এবং আমি আমার দেখা মতেও খুব কম ঘটনাই ঘটেছে আমাদের বন্ধু বান্ধব বা ওই সময়। বাট তার মানে এই নয় যে প্রেম প্রীতি ভালোবাসা ছিল না। আমাদের মধ্যেও দুই একজনকে আমরা দেখেছি যে ওই সময়ও তারা দে হ্যাভ চোজেন এ পার্টনার, বেশ ডিপ সম্পর্ক, এবং পরে গিয়ে সেটা ইট এন্ডেড আপ ইন ম্যারেজ। হয়তো দেখা গেছে আমিও হেল্প করেছি আমার বন্ধুকে, এরকম দেখা গেছে এটা হয়েছে। বাট আমার পার্সোনালি আই ডিডন্ট হ্যাভ এনি রোম্যান্টিক রিলেশনশিপ ইউনিভার্সিটি লাইফে আর কি। আর ওই খেলাধুলা নিয়ে আসলে খেলাধুলা করতে করতে তাই মনে হয় যে আমরা স্কুল তো প্রস্তুতি আসলে, কলেজেও না ইউনিভার্সিটি তো আমাদের এই জিনিসটা ঠিক মাথা চাড়া দিয়ে উঠেনি। খেলার এতই খেলা নিয়ে ব্যস্ত থাকতাম আমরা যে আর কোনো কিছু মাথায় আসতো না। লেখাপড়াটাও ইন এ ওয়ে আই ওয়াজ ওয়ারিড, মাই প্যারেন্ট, বন্ধু বান্ধবরা ওয়ারিড ছিল যে পাশ করবো কিনা, কারণ অনার্স বেশ সিরিয়াসই আমাদের ওই সময়ে। তবে আমি দুটোতেই লাকিলি অনার্স এবং মাস্টার্স সেকেন্ড ক্লাস পেয়েছিলাম। আই ওয়াজ ভেরি হ্যাপি, মাই ফ্রেন্ডস ওয়ার হ্যাপি। একবার মনে আছে যে রাশিদুজ্জামান স্যার তো হল হাউস থিয়েটার উনি চিনতেন আমাকে, পরে তো চিনতে পারলেন ভালো করে। তো যখন পরীক্ষা হয় আমাদের অনার্সের ফাইনাল, যখন ওই আপনার ভাইবা যখন হচ্ছে, ভাইবাতে তো গিয়ে কয়েকজন টিচার বসে আছেন, তা আমি ঘুরে রাশিদুজ্জামান স্যারের দিকে মুখ করে বসছি যাতে উনি আমাকে সেভ করেন আর কি। উনি দু একটা প্রশ্ন উত্তর করে উনি যখন করলেন, তা আমি উঠে দাঁড়ালাম যে থ্যাংক গড আমার মধ্যে শেষ হয়ে গেছে। এস এম আলী স্যার ছিলেন তবে পাশে। এস আলী উনি বললেন, আচ্ছা সাদেক, তো একটা প্রশ্ন করলো মিডিয়েভাল এইজ থেকে আর কি, আমাদের পলিটিক্যাল সায়েন্সে, ওইটা জেনারেলি আমি জানতাম না একবার আর কি। তো আমি আমতা আমতা করে কোনোভাবে ইয়ে করলাম। পরে বেরোয় আসে আই ওয়াজ ভেরি অ্যাংরি, স্যার কেন আমাকে এরকম ইয়ে করলো, হ্যাঁ এরকম কঠিন প্রশ্ন টশ্ন। তো যাই আই গট থ্রু আই গট থ্রু মানে অন্যান্য প্রশ্ন উত্তর দিতে গিয়ে। এই এস এম আলী স্যার, আমার অবাক লাগে একটা ঘটনা, অ্যাবাউট আফটার 40 ইয়ার্স ওনার আহ, ওনার নাতির সাথে আমাদের এক বন্ধুর আহ, মেয়ের বিয়ে। আপনি চিনবেন আকমল ইউসুফ, আকমলের মেয়ের হুম বিয়ে। হুম। স্যার স্যার আসছিলেন, তো আকমল আমাকে নিয়ে গেছে স্যারের কাছে। আমি গিয়ে স্যার পা ধরে স্যার সালাম দিলাম। তো আকমল বললো যে স্যার সাদেক আপনার ছাত্র ছিল। বললো, ও সাদেক, তুমি না খেলতা, কেমনি করে দেখেন হাউ কুড ইউ রিকালেক্ট খেলতা, তুমি হুম। লম্বা পাতলা ছিলা, হ্যাঁ চুল ছিল এত, হ্যাঁ তুমি ভালো আছে এই জিজ্ঞেস করলো। আই ওয়াজ সো সারপ্রাইজ। তো এই ধরনের শিক্ষক ছিলেন তারা আর কি, দে নিউ এভরি স্টুডেন্ট, তাই না, প্রত্যেকটা ছাত্রকে তারা চিনতেন। এখন আর এগুলো পাবে না। না না, ওই ওই ক্যালিবারের টিচার আমি জানি না, আমি ইউনিভার্সিটি জানি না, বাট যে সব জিনিস শুনি বা দেখি এগুলির আর না করে। আরেকটা জিনিস হলো, আমি পলিটিক্যাল সায়েন্স
পড়েছি, পলিটিক্স করিনি। হ্যাঁ, আমি ল পড়েছি, ল পাসও করেছি। আমার বাবা 50 বছর প্র্যাকটিস করেছে ল, আমার চাচা, আরেক চাচা, তিনজন লয়ার ছিল। আমিও ল পাস করেছি। বাট আব্বার সাথে তো কোর্টে 3 বার গিয়ে বলছে, আব্বা আমি আই কান্ট প্র্যাকটিস ল, আমি প্র্যাকটিস করিনি। এবং পলিটিক্স একই রকম। ইন এ ওয়ে, সত্যি কথা বলতে গেলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আই উইল বি ইন দ্য এয়ারফোর্স, ফাইটার প্লেন চালাবো। যার জন্য আমি লোয়ার টোপাতে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং আই ওয়াজ সিলেক্টেড। তো লোয়ার টোপা যাবো, ড্রেস ট্রেস সব রেডি টেডি, কালকে যাব, মার সাথে ঘুমালাম, শুলাম। আই ওয়াজ দ্য এল্ডেস্ট সান। আমার বোনরা বড় ছিল, বাট ভাই, 2 ভাইয়ের মধ্যে আমি বড়। মা তো রাত্রে কান্নাকাটি, তুমি যাবা, ইয়ে করবা। সো নেক্সট মর্নিং আই ডিডন্ট গো। এই যাওয়া বন্ধ হলো। তো এরপর ইচ্ছা হলো যে না আমি ব্যারিস্টার হব, ল পড়বো। তো লয়ার হয়ে ব্যারিস্টারি পড়তেও গেছিলাম পর, বাট যুদ্ধের জন্য আমি চলে আসতে হয়েছে ফর সাম আদার পার্সোনাল রিজনস। তো যে যে লোয়ারটার মধ্যে গেলাম না আমি, কিন্তু সেই লোয়ারটার মধ্যে আমার জীবনে বহুবার যেতে হয়েছে হকি কোচিং ক্যাম্পে অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ, সো দিস ইজ ফেইট। হ্যাঁ, সেই ফাইটার পাইলট হওয়া হলো না, লয়ারও হওয়া হলো না, হলাম গিয়ে খেলোয়াড়। পরে পরে অবশ্য জীবনের তাগিদে ব্যবসা বাণিজ্য বা কিছু করতে হয়েছে। আরেকটা ঘটনা হলো, এস এম হলে আমি ওই বললাম যে পলিটিক্স করিনি, বাট এস এম হলে ইলেকশনে 1966 আমাকে এনএসএফ, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন, যারা নাকি ওই সময় সরকারি দল ছিল আর কি, ওই খোকা পাসপাত্তু পাসপাট্টুর দল। পাসপাত্তু দল, তারা আমাকে ধরেছে রাত্রেবেলা যে তুমি আমাদের দল থেকে তোমার ইলেকশন করতে হবে অ্যাথলেটিক সেক্রেটারি। আমি বললাম না, আমি তো একটা বড় রাজনীতি করি না, আর দাঁড়ানোর প্রশ্নই আসে না। তো তারা আমাকে হোল নাইট ওই রুমের মধ্যে দিয়ে আনে, এরে নিয়ে আসে, ওরে নিয়ে আসে। পরে আমি দাদা আমার প্রতাপ শঙ্কর হাজরা, অ্যানাদার গ্রেট প্লেয়ার, প্রতাপ দিয়ে আমি, প্রতাপ কিছুটা আবার এনএসএফ করতো সে, তাকে দিয়ে আমি রেহাই পাই। বাট আবার 67-এ যখন ইলেকশনটা আসলো, তখন আমি ছিলাম লাহোরে, ক্যাম্পে ছিলাম। বাট এদিকে আরবাব ভাই, এই আলিয়ারের বড় ভাই, আর উনি আমাকে ভীষণ পছন্দ করেন, তিনি আমার নামটা দিয়ে দেন। হ্যাঁ, তো আমি আবার যখন লাহোর থেকে ফিরে এসে তো গেছি, হলে গেছি বন্ধু বান্ধব গিয়ে, তো গিয়ে দেখি সব ইলেকশন সব ঠিকঠাক হইতেছে। জিশান ওয়াজ, আই রিমেম্বার, জিশান ওয়াজ দি ভাইস প্রেসিডেন্ট ভাইস ক্যান্ডিডেট। প্রেসিডেন্ট জিশান। তো যখন জিশান আমাকে এখন ব্যাংককে থাকে। হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট ইয়ে। তো সে স্পিচ দিতেছে, আমাকে সব কোলে তুলে ইয়ে করেছে, বলে নাও উই হ্যাভ দ্য মুন অ্যামং দ্য স্টার্স, আমাকে বলতেছে আর কি। এবং ওই ইলেকশনে আই গট দ্য হাইয়েস্ট নাম্বার অফ ভোটস। ওই হইলো পলিটিক্স আর কি, ওই ওই পর্যন্ত। তো দ্যাটস ইট। আর আচ্ছা সাদেক, দেখতে জি, দেখতে অনেকটা সময় চলে গেল। আমরা এবার একটু টিপুর কাছ থেকে আসি। একই প্রশ্ন সাদেককে আমি যেটা করেছিলাম, তোমাকেও সেই একই প্রশ্ন। রকিব ভাই, এখনকার যেমন নাকি খেলোয়াড়দের, যে কোনো ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ক্রিকেট তো এখন তো আরো খুব বেশি রকম ভাবে মানে প্লেয়ারদের প্রতি ক্রেজ, মানে ইয়াং জেনারেশনের, সভাপতি মেয়েদেরও আছে নিশ্চয়ই। তারপরে খেলোয়াড়দের প্রতি এখন যেই মানে মেয়েদের যে আগ্রহ, যেটা আমাদের সময় সেটা তো উল্টা ছিল। হ্যাঁ, খেলোয়াড়ে তো মানে রটেন এরকম একটা অ্যাটিটিউড আমি আমার আত্মীয় স্বজনের ভিতরে দেখছি, আমার বোনদের ভিতরে, বড় বোন, আমার খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, তাদের দেখলাম যে খেলোয়াড় মানে এটা মানে এটা কোনো মানে ভবিষ্যৎ নিশ্চয়ই নাই। টাইপের বা এই জাতীয় মানে মানে তারা মনে করতো যে প্লেয়ারদের ভিতরে ওই 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 জিনিসটা, রোমান্টিক কিছুই নাই। এই জন্য তারা মেয়েরা খুব একটা আগ্রহ দেখাতে বলে মনে হয় না। আর আমারও, আমি একটা সত্যি কথা বলি রকি ভাই আপনার কাছে, আমি কমপ্লেক্সে ভুগতাম, আমি নিজেই ইনফ্যান্ট্রি কমপ্লেক্সে ভুগতাম যে গান টান গাইলে বোধহয় বেটার ছিল, কি খেলাধুলা করতেছি, মেয়েরা আমাদের সঙ্গে কথাই বলে না, এরকম একটা। আপনি যেটা ইঙ্গিত করতেছিলেন সেরকম কোনো কিছু ঘটে নাই। সেরকম কোনো কিছু ঘটে নাই। আর তাছাড়া
আমার সাদেক ভাই তো গাড়ি টাড়ি চালাতেন, হয়তো মাঝে মাঝে গাড়ি নিয়ে যেতেন ইউনিভার্সিটিতে। আমার একটা মোটর বাইক ছিল আর কি, একটা মোটর সাইকেল ছিল। তো আ- আমি এক ক্লাস শুরুর আগে, যখন যে ক্লাসে ক্লাসে সোশ্যাল ডিপার্টমেন্ট ছিল তো নিচের তলায়, ওইখানে ওই পার্কিং এর কাছাকাছি হুম সাইকেল হুম টাইকেল মোটরসাইকেল ওখানে রাখা হইতো। রাখা ওয়ালটা টপকে ক্লাসে যেতাম। আবার কোন রকমের ক্লাসটা শেষ হলে পর আবার 2 ঘন্টা ক্লাস বা 1.5 ঘন্টা করে এর মধ্যে আমার বাসায় আসতে লাগতো, ফার্ম গেটে থাকতাম। বাসায় আসতে লাগতো 10 থেকে 15 মিনিট। 10 মিনিটে চলে আসতে পারতাম, আইসা বাসায় এসে খাওয়া দাওয়া করতাম বা অন্য কিছু করে আবার যেতাম। তো ওইখানে যে ওই একটা আড্ডার যে একটা স্কোপ মেয়েদের সঙ্গে বা কারোর সঙ্গে ওইটা হতো না। এমনি আমার ক্লাসমেটদের সঙ্গে 2-4 জনের সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, এই ছেলে বন্ধু ছিল, কিন্তু ওই ওই জিনিসটা আর হয় নাই, স্কোপ হয় নাই। কারণ কি আমি মানে সময় সময় বাইর করতে পারতাম না ওইটার জন্য। আর মনে করতাম ওরা আমাদের প্রতি মানে কথা বলতে গেলে যদি অন্য রকমের মানে ট্রিট করে সেটা সহ্য করতে পারবো না, এরকম একটা অ্যাটিটিউড ছিল আমার ভিতরে। যাই হোক, ওই আপনি যেটা আমার কাছে জানতে চাচ্ছিলেন, সাদিক ভাই তো খুব সুন্দরভাবে রিপ্লাই দিল। আমার ওরকম সুযোগ হয় নাই, বা ওই ওই সুযোগ তৈরি হয়নি। তারপরে যখন নাকি ওই মহামেডানে যখন চলে আসলাম, তারপরে প্র্যাকটিক্যালি আর সময়ই পাওয়া যায় ওইসব কিছু করার। কারণ কি হুম মোহামেডানের প্র্যাকটিস তো মানে সিরিয়াসলি প্র্যাকটিস না করলে চান্সই পাবো না। তখন তো হুম পাকিস্তান ওই করাচির প্লেয়ার, যদি আমি একদিন ফ্লপ করি পরের দিনই দেখা যাবে করাচিতে প্লেয়ার নিয়ে আসছে আমার জায়গায় খেলানোর জন্য। এই জন্য আমাকে ওইখানে সিরিয়াস থাকতে হয়েছে। প্লাস হলো ন্যাশনাল চিন্তা ভাবনা করতে হয়েছে, যেই জন্য ওইটার প্রতি মানে মানে সারাক্ষণই ওইটাই নিয়ে চিন্তা করতাম। এবং খুব খেলা দেখতাম আর কি, ভাই ঢাকার ঢাকার কোনো খেলা বাদ দিতাম না। তখন তো আর টেলিভিশন ছিল না যে ওই মানে বিদেশি খেলাগুলি দেখবো। ওই ঢাকার সব খেলারই মানে আমার যাদের পছন্দের খেলোয়াড়, যেমন মুসার খেলা খুব ভালোভাবে ফলো করতাম, যাতে ওকে ফলো করে আমি একটা জায়গা তৈরি করতে পারি। এই আর কি, এই চেষ্টা ছিল। তো ওই সুযোগ আর মানে হয় নাই আপনি যেটা ইঙ্গিত করছিলেন। না না, আমি ইঙ্গিত তো খালি ওইটা করি নাই, হুম। পরবর্তী জীবনও তো একটা সুখী পরিবার, এটা তো তুমি হ্যাঁ, অস্বীকার করতে পারবে না। আচ্ছা এখন সুতরাং ওইটা যদি বলেন তাই। যা খেলার মাঠে দিতে পারো নাই, সেইটা হ্যাঁ, পরবর্তী জীবনে তো এই ভালোবাসা প্রেম এটা তো দিচ্ছ, এখানে তো আর কোনো অবিচার করছো না। না না আর সেটা না অবশ্য। ভাবি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। না না না, ও ঢাকা বদরুন্নেসা কলেজের, বদরুন্নেসা কলেজ থেকে ও ইন্টারমিডিয়েট পর্যন্ত করছে, পরে আর করে নাই। হ্যাঁ, তা আমার সঙ্গে ওর বিয়ে হয়েছে আপনার মার্চ 74-এর 1লা মার্চ। তা এটাও একটা ঘটনা। এখন আপনি তো আমার তাহলে এখন বিশ্বাস করবেন যে আমি ওই বিয়ের দিন আমি তাকে প্রথম দেখছি, এর আগে দেখিও নাই তাকে। এটা মানে এটা অ্যারেঞ্জ বাই মাই ফাদার। তো এই ছিল সিচুয়েশন। মানে আমি আসলে কমপ্লেক্সে ভুগতাম, এখন আমি সত্য আপনার অনেস্টলি বলতেছি। হ্যাঁ, তা আমাকে আবার কেউ পছন্দ করতে পারে এটা আমার মাথার মধ্যেই ছিল না। এটা একেবারে অনেস্ট কনফেশন আপনার এখন কাছে। করে তো, এখন করে তো। এখন তো করতে বাধ্য হয় বোধ হয়। ও আচ্ছা, এই না বাধ্য তবে নাই, বাধ্য না নাই, এখন মন থেকেই করে। না তা ওটা বোঝা যায়। কারণ কি মানে যথেষ্ট সাপোর্ট করছে আমাকে। কারণ কি আমার যখন প্রথম এই যে বিনি আমার যে মেয়ে সব অ্যারেঞ্জ করে দিল, হুম ওর জন্ম, তারপর পড়াশোনা, আমি এগুলি কোনো খেয়ালই করতে পারি। কারণ আমি খেলা ছাড়ার পরে তো আবার কোচিং এ চলে গেলাম, ওইখানেও আমার সারাক্ষণ ওইদিকে সময় দিতে হতো। যে কারণে এই জিনিসটা তো এই বাসার সবকিছু দায়িত্ব তার উপরই ছিল, এবং সে খুব মানে খুব হুম। আহ, আহ, খুব অনেস্টলি সে এই তার দায়িত্বটা পালন করছে, এটা বলে। যাক, আলহামদুলিল্লাহ সময়টা ভালোই কাটলো আমাদের। আহ, এই 2023 সালের শেষ পর্ব তোমাদেরকে নিয়ে করতে পারলাম আজকে। আমার দর্শকরা অনেক কিছু জানতে পারলো তোমাদের সম্পর্কে। আমরা অবশ্যই তোমাদের এই প্রজন্ম, অর্থাৎ তোমার ছেলে মেয়ে, সাদেকের ছেলে মেয়ে, এদেরকে নিয়ে আমরা একটি পর্ব আগামী বছর প্রথম দিকেই আমরা আয়োজনের চেষ্টা করব, এবং তোমাদের সহযোগিতা চাই। এবং আমরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্যারিসে যে বসে আছে কবি আবু জুবায়ের, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের যদি আরো
কিছু বলার থাকে 1 মিনিট করে তোমরা বলতে পারো আজকের এই রাত্রের শেষ কথা। ধন্যবাদ রকি এটা ভাই। প্যারিসের জানালা। একটা কথা আমার মনে হয় বলা খুব প্রয়োজন। বাংলাদেশ হওয়ার পরে দেন আমার ল স্টুডেন্ট ছিলাম তো, তো বাংলাদেশ হওয়ার পরে আই টুক দ্য ফার্স্ট স্পোর্টস টিম। বাংলাদেশের প্রথম ক্রীড়া দল ভারতে নিয়ে গিয়েছিলাম, হকি দল, ঢাকা ইউনিভার্সিটি হকি দল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি হকি দল। এবং এটা আমার বন্ধু সাব্বির আকমল ওদের সহযোগিতায় টিমটা করা সম্ভব হয়েছে। এবং ইন্ডিয়ান হাই কমিশন ওই সময় আমাদের যথেষ্ট হেল্প করেছে। আমরা ভারতবর্ষে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিমটা নিয়ে গিয়ে কলকাতা, কানপুর, দিল্লি, চণ্ডীগড়ে খেলি এবং অভূতপূর্ব আমরা রিসেপশন পাই ওখানে। যে মার্চ মাস 72 সালে, বুঝতেই পারেন। টিমটা যাওয়ার আগে কিন্তু আমরা বঙ্গবন্ধুর সাথে দেখা করি। আর বঙ্গবন্ধু I was so happy, অ্যাবসলিউটলি ইনফর্মাল, সবার সাথে কথা বলছে। এর মধ্যে মজার কথা, একটা ছেলে ছিল রাজু নাম, অ্যাবসলিউটলি শর্ট, ছোট, শুকনা পাতলা। বঙ্গবন্ধু যেতে যেতে, এই তুই কি খেলবি রে, এইভাবে তাকে ধরে একেবারে উঠায় ফেললো। বঙ্গবন্ধু মাস্ট বি ভেরি স্ট্রং ম্যান, টল তো বটেই, এনারে এইভাবে ধরে, তো তুই কিভাবে খেলবি? তো বলে, স্যার আমি সবার পায়ের নিচে দিয়ে যাব। হ্যাঁ, এই 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 বঙ্গবন্ধু নিয়ে গেলাম আমরা। দ্যাট ওয়াজ এ ভেরি রিমার্কেবল ট্রিপ আমাদের জন্য। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিমটা নিয়ে গিয়ে ভারতে আমরা অনেক সুনাম কুড়িয়েছি, লট অফ পাবলিক সাপোর্ট, বাট আনফর্চুনেটলি ইট ডিডন্ট কন্টিনিউ, এটা করেনি। তা আমার মনে হয় আমি আমার আর বক্তব্য আর কিছু দিতে চাই না। টিপু, তুমি কিছু বলো। না, আমি ওই যে প্যারিসের আয়নার এই অনুষ্ঠানটাকে যিনি অর্গানাইজ করেছেন, জোবায়ের ভাই প্যারিসে আছেন, তো ওনাকে ধন্যবাদ জানাই। রকি ভাইকে তো আর কিভাবে ধন্যবাদ জানাই, আর আমি নিজেকে ঘরের ইয়ে মানুষ, করতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ঘরের তো মানুষ, না, রকি ভাই আমাকে তো ঘরের ধন্যবাদ মানুষ ঘরের জানাই মানুষ। টিপু। না, তো রকি ভাই আপনাকে ধন্যবাদ। আর আপনি সুস্থ থাকেন। আমার সবার জন্য দোয়া যে আগামী বছর, আজকে তো এই 2023 শেষ হয়ে যাচ্ছে, তো 24 আমাদের সবার ভালো কাটুক, এটা দোয়া করি। আমার জন্য দোয়া করে, আপনি আপনার জন্য দোয়া করে, আমার জন্য আপনার দোয়া করেন। বাংলাদেশের আরো সমৃদ্ধি হোক, সুখে শান্তিতে আমরা থাকি। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আমাদের আগামী রোববার 7ই জানুয়ারি যে অনুষ্ঠান আমরা করার কথা, সেটা আমরা 7 তারিখে না করে আমরা 14 তারিখ অ্যাজ ইউজুয়াল আমাদের পরবর্তী পর্বটি আমরা আয়োজন করেছি। এবং ওই অনুষ্ঠানে আমাদের সঙ্গে 3 জন আমাদের মহিলা অ্যালামনাই তারা থাকবেন। তাদের নাম ধাম আমরা যথাসময়ে আপনাদেরকে অবহিত করব। প্রিয় দর্শকবৃন্দ, খোদা হাফেজ। এবং সাদেক, টিপু, তোমাদের দুজনকে আবার ধন্যবাদ। তোমরা কষ্ট আপনাকেও করে ধন্যবাদ। আজকে ধন্যবাদ। যোগদান করেছো, আমরা অত্যন্ত আনন্দিত। খোদা হাফেজ। খোদা হাফেজ। হুম।